হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস এই চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে লাস্ট যে একটা টপিক বাকি আছে সেটা গাউস ল, সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। গাউস ল কি, সেখান থেকে কেমন টাইপের কোশ্চেন নিটে আসে বা জয়েন্টে আসে, তার উপরে এর অ্যাপ্লিকেশনটা কী কী আছে এবং এর উপরে কেমন টাইপের কোশ্চেন আছে, সমস্ত বিষয়টা আমি সব থেকে সহজ করে বোঝানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা বিষয়টা কিন্তু তোমাদের এনসিইআরটি বইয়ের উপর বেস করে। সেজন্য ভিডিওগুলো তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবে না। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে ফেসবুকে শেয়ার করবে। এর আগের ভিডিও যারা দেখুনি 1 থেকে 7 নম্বর পার্ট পর্যন্ত অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, তো গাউস লটা কি সেটা আমরা একটা ডিটেলসে বুঝে নেব। তার উপরে স্পেশাল কিছু কেস আছে, কন্ডিশন আছে, কী কী ক্ষেত্রে গাউস ল প্রয়োগ করা যাবে, কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, সেই সমস্ত বিষয়টা ডিটেলসে আলোচনা করবো। ওকে, তাহলে প্রথমে হচ্ছে গাউস ল। গাউস লটা কি দেখে নাও। যদি কোনো একটা সারফেস নিই, ওকে, কোনো একটা সারফেস নিলাম, ধরলাম এখানে একটা চার্জ আছে। তো চার্জ কী হবে, চারিদিকে কি তড়িৎ বলরেখা বিকিরণ করবে, চারদিকে ছাড়বে তড়িৎ বলরেখাগুলো। ধরলাম সাপোজ আমি একটা ছোট্ট একটি ক্ষেত্রফল নিলাম। ওকে, এই ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে ধরলাম এইটুকু, এই ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে ধরলাম এই ক্ষেত্রফলের পয়েন্টের দূরত্ব হচ্ছে কত ধরলাম, সেটা হচ্ছে আমার আর দূরত্ব। এবং এখান থেকে তড়িৎ বলরেখা যেহেতু আধান থেকে যাবে এইভাবে চারিদিক দিয়ে, তাহলে এখান থেকে তড়িৎ বলরেখা ধরলাম ডাইরেকশনটা এই দিক বরাবর আছে ই, এবং এখানে এই যে ক্ষেত্রফল আছে এর অভিমুখটা হবে এই দিক ধরলাম ডিএস। অর্থাৎ ক্ষেত্রফল কী হবে, সেই প্লেনটার উপর লম্ব হয়। ক্ষেত্রফলের অভিমুখটা কোন যায়, সেই যে প্লেন থাকবে সেই প্লেনের উপর পারপেন্ডিকুলার। অর্থাৎ এটা যদি প্লেন হয় এর উপর পারপেন্ডিকুলার হবে কি ক্ষেত্রফলটা। তাহলে এইটুকু ক্ষেত্রফল যদি ডিএস হয় তাহলে এটা ডিএস, এটা হবে ডিএস, আর টোটালটাকে আমি এস ধরলাম। অর্থাৎ এটাকে যদি আমি একটু ছোট্ট করে আলাদা করে দেখাই তাহলে কেমন হচ্ছে দেখে নাও। ধরলাম এখানটা কোনো একটা এরিয়া আছে, এখানে কোনো চার্জ আছে, ওকে, এইভাবে এটা নেওয়া হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমি যেটা পয়েন্ট নিই, এটা হচ্ছে আর, এর ডিস্টেন্সটা আর, আর এই দিক বরাবর হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ই, আর এই দিক বরাবর হচ্ছে আমার ডিএস, আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখানে আমরা তড়িৎ ফ্লাক্সটাকে, মোট তড়িৎ ফ্লাক্স, তাহলে সেটা কত হবে, ওকে, এটা হচ্ছে থিটা। টোটালটা এস আর এটা হচ্ছে ডিএস। তাহলে এইটুকু হচ্ছে কি আমার ডিএস। তাহলে এই ডিএস ক্ষেত্রফলের জন্য তড়িৎ ফ্লাক্সটা কত হবে, দ্য ইলেকট্রিক ফ্লাক্স ফর ডিএস ইজ, আমি স্যার ডি ফাই ধরলাম, ডি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস। ওকে, ই ডট ডিএস। এবার ই ডট ডিএস কেন হলো তাদেরকে দেখানো, এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ওকে, তড়িৎ ক্ষেত্র অভিমুখের দিকে। আর এদিক বরাবর কি আছে, এটা ডিএস ক্ষেত্রফল এর সঙ্গে দেখা একটা থিটা কোণে আছে। তাহলে এটা ভূমি অনুভূমিক উপাংশ, তাহলে এর উপাংশ কী হবে ডিএস কস থিটা। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে ক্ষেত্রফলের অভিমুখ ডাইরেকশনটা কী হবে ডিএস কস থিটা, মানে এর উপাংশ ডিএস কস থিটা। তাহলে টোটাল ফ্লাক্স হয়ে ই ডিএস কস থিটা। তাহলে ই ডিএস কস, তাহলে এখানে ডি ফাই ইকুয়াল টু বলতে আর কি ডি ফাই ইকুয়াল টু ই ডিএস কস থিটা, সেটাকে আমরা বলছি ই ডট ডিএস। তাহলে এটা ছোট্ট একটা ডিএস ক্ষেত্রফলের জন্য, তা ছোট্ট একটা ক্ষেত্রফলের জন্য আমরা তড়িৎ ফ্লাক্স পেলাম কি ডি ফাই ইকুয়াল টু ই ডিএস। আর যদি আমরা টোটাল ক্ষেত্র ফ্লাক্স চাই, অর্থাৎ টোটাল এস সারফেসের জন্য, টোটাল এস ক্ষেত্রফলের জন্য তড়িৎ বলরেখা বের করতে যাই বা তড়িৎ ফ্লাক্স বের করতে যাই, সেটা কী হবে দেখে নাও, ফাই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। ওকে, ই ডট ডিএস, এটা হচ্ছে কি টোটাল ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সটাকে সেই সম্পর্কে আমরা একটু হালকা করে বুঝে নিই, তারপরে এটা আমরা গাউস থিওরামটা বলছি। ইলেকট্রিক ফ্লাক্সটা অ্যাকচুয়ালি কি, যে কোনো ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। তার মানে বলেছি দেখে নাও, খুব সহজে এটা ব্যাপারটা বুঝে নাও। তাহলে একটা ক্ষেত্রফল আছে, এটা এর ভিতরে একটা কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে এই চার্জ কী হবে, চারিদিক দিয়ে কী করে তড়িৎ বলরেখা ছাড়বে, চারিদিকে তড়িৎ বলরেখা প্রবাহিত হবে। ওকে, তড়িৎ বলরেখা
এবার আমি ধরলাম কোনো একটা ক্ষেত্রফল নিলাম, এইটুকু ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকুই তড়িৎ বলরেখা গেছে, মানে কত সংখ্যক তড়িৎ বলরেখা গেছে তাকেই বলা হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। ওকে, অর্থাৎ ফ্লাক্স ডেনসিটি, ডেনসিটি বলা হয় কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি বের করতে চাইছি কি বলরেখার সংখ্যা, ঘনত্ব বের করতে চাইছি। আরও সহজভাবে দেখে নাও, তাহলে এইটুকু ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রফল দেখে না, এই যে ছোট্ট একটা ক্ষেত্রফল লিখলাম, এই ছোট্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত সংখ্যক তড়িৎ বলরেখা যাচ্ছে, ভালো করে বুঝে নাও, খুবই সহজ আছে। অর্থাৎ এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত সংখ্যক তড়িৎ বলরেখা যাচ্ছে তাকে বলা হয় কি ফ্লাক্স ডেনসিটি বা তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি তড়িৎ বলরেখার ঘনত্ব, কতটা ঘনত্ব আছে সেইটাই হচ্ছে কি আমার তড়িৎ ফ্লাক্স। তাহলে আরেকবার ভালো করে বুঝে নাও যে আমরা চার্জ মানে কি, কোনো এক জায়গায় চার্জ আছে বা ইলেকট্রিক ফিল্ড, এর মানে কি, এর মানে হচ্ছে চার্জ থেকে কি তড়িৎ বলরেখা প্রবাহিত হচ্ছে, লাইন্স অফ ফোর্স যাচ্ছে, সেই তড়িৎ বলরেখার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পাই। তাহলে কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কোনো একটা ক্ষেত্রফল, ছোট্ট একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত সংখ্যক তড়িৎ বলরেখা প্রবাহিত হচ্ছে একটু ইমাজিন করার চেষ্টা করো। মানে যদি এখানে পাওয়ার পয়েন্ট পিপিটি আকার দেখানো হচ্ছে না, তো সেইটা মাইন্ডে নিয়ে নাও, ইমাজিন করে নাও যে এরকম করে একটা যে একটা আছে, একটা হোল মতো আছে, সেখান থেকে লাইন্স অফ ফোর্স যাচ্ছে, তড়িৎ বলরেখা যাচ্ছে, তো কত সংখ্যক যাচ্ছে, যেখানে মানে 3-4টে এরকম আছে, তার মধ্যে যার ভিতরে তড়িৎ বলরেখার সংখ্যা বেশি সংখ্যক যাচ্ছে, মানে একই ক্ষেত্রফল আছে, দেখো না এখানে শুধু 3টে যাচ্ছে আর এখানে এতটুকু, তাহলে এই একটা আছে, এখানে একটা আছে, আরও ধরনের আছে। তো এর তাহলে এখানেও তড়িৎ ফ্লাক্স, এখানে তড়িৎ ফ্লাক্স আছে, তাহলে এখানেও তড়িৎ বলরেখার ঘনত্ব আছে, এখানে তড়িৎ বলরেখার ঘনত্ব আছে। তাহলে কার কোন জায়গায় একই ক্ষেত্রফল, যদি এইটার ক্ষেত্রফল এ হয়, এটার ক্ষেত্রফল এ হয়, তাহলে একই ক্ষেত্রফলের মধ্যে দেখ কোনখানটায় তড়িৎ বলরেখার সংখ্যা বেশি আছে, দেখো এখানে বেশি আছে, তাই না, এখানটায়, তাহলে এতে কম আছে। তা যেখানে একই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যেখানে তড়িৎ বলরেখার সংখ্যা বেশি আছে তার ফ্লাক্স ডেনসিটিটা বেশি, আর যেখানে কম তার কম আছে। তার মানে এখানে এর ফ্লাক্সটা বেশি হবে, এর ফ্লাক্সটা কম হবে। অ্যাকচুয়ালি ফ্লাক্স হচ্ছে কি তড়িৎ বলরেখার সংখ্যা ঘনত্ব, তড়িৎ বলরেখার সংখ্যা কত সংখ্যক আছে একই ক্ষেত্রফলের মধ্যে, অর্থাৎ এদের ঘনত্বটা কত, সেটাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। তো সেটা আমরা এইভাবে ফর্মুলাতে বের করতে পারি। তার টোটাল তড়িৎ ফ্লাক্সটা করতে φ = ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। ক্লোজ দিচ্ছে কারণ কি, এক্ষেত্রে গাউস ল অ্যাপ্লাই হবে ক্লোজ সারফেসের ক্ষেত্রে, ওপেন সারফেসের ক্ষেত্রে নয়। তাহলে এই সারফেসটাকে অবশ্যই ক্লোজ হতে হবে, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, যেহেতু ক্ষেত্রফল নিচ্ছি, ক্ষেত্রফল নিলে সেটা সারফেস ইন্টিগ্রেশন হবে E.ds। ওকে, অর্থাৎ টোটাল সারফেস ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, E.ds ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। এবার এখানে দেখে নাও এখানে গাউস কি বলছে, তাহলে এখানে গাউস বলছে কি এই যে আমরা তড়িৎ ফ্লাক্সটা বের করলাম, এই তড়িৎ ফ্লাক্সটা অ্যাকচুয়ালি এই আধানের মধ্যে এই সারফেসের মধ্য দিয়ে যে আধানটা আছে, ধরো এখানে কিউ ইন মানে হচ্ছে কি ইনসাইড দ্য সারফেস, সারফেসের ভিতরে বা ক্ষেত্রফলের ভিতরে যে আধান আছে সেই আধান ডিভাইডেড বাই ফ্রি স্পেস পারমিটিভিটি বা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার এর ভাগফলের সঙ্গে সমান হবে। তাহলে আমি সেটা যে ফর্মুলাতে যদি লিখি সেটা কী হবে দেখে নাও, খুবই সহজ আছে, দেখে নাও এটা তোমরা ক্লাস 12 পড়েছ। ওকে, সেজন্য একদম ডিটেলসে না গিয়ে জাস্ট মোটামুটি যেটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে সেটাকে আবার আমরা একটা নিয়ে নিচ্ছি, একটা ওকে রিক্যাপ একটা নিয়ে নিচ্ছি আমাদের এখানে। তাহলে বলতে পারি কি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড বা টোটাল তড়িৎ ফ্লাক্স, টোটাল তড়িৎ ফ্লাক্স সেটা কার সঙ্গে সমান হবে, যেই সারফেসটার জন্য আমি টোটাল তড়িৎ ফ্লাক্সটা বের করলাম সেই সারফেসের ভিতরে যত সংখ্যক মোট যে আধান আছে সেই আধান ডিভাইডেড বাই ফ্রি স্পেস পারমিটিভিটি বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার সঙ্গে সমান হবে। এইটাই হচ্ছে গাউস ল, দিস ইজ কল্ড গাউস ল। এটাকে গাউস ল বলে। তাহলে এটাকে আরেকটু সহজ করে বুঝিয়ে দিই, খুবই ইজি আছে, কোনো টাফ নেই। একটা জিনিস বুঝে নাও যে টাফ ব্যাপারটা নেই এখানটায়, খুবই সহজ আছে। তো আমি বুঝবো ব্যাপারটা কিভাবে ঘটছে, এটা কিভাবে হচ্ছে, যদি আমি একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করি তো অবশ্যই আমি এটা বুঝতে পারবো। ওকে, এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখো, তারপর এদিকে ফোকাস দেওয়া ভালো করে। তাহলে কী বললাম, গাউস কি বলেছিল যে কোনো ক্লোজ সারফেসের ভিতরে কোনো আধান, টোটাল যে আধান আছে তার ফলে সেই আধানের জন্য যে তড়িৎ ফ্লাক্স থাকবে, যে তড়িৎ ফ্লাক্স উৎপন্ন হবে, সেই তড়িৎ ফ্লাক্সটি
ওই সারফেসের ভিতরে টোটাল যে আধান হবে সেই আধানকে যদি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করি তা সেই ভাগফলের সঙ্গে কী হবে সমান হবে। অর্থাৎ কিউ ইন ডিভাইডেড বাই এপসিলন নট ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, বা এটাকে সব থেকে সহজভাবে বলতে পারি কি ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট, ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট। কোনো অত বাড়িয়ে বলা দরকার নেই, আমরা গাউস ল বলতে গাউস ল এইটা ওইটা আছে এইভাবে দরকার নেই। খুব একটা আকাশে উড়িয়ে একটা টাফ করি একদম খুব টাফ লাগছে বোঝা যাবে না হয়তো খুব হাইফাই ব্যাপার এইটা নয়, সিম্পল পাতি জিনিস। অ্যাকচুয়ালি গাউস কি বলেছে ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন, ব্যাস এইটাই বলেছে। এবার ফাইটাকে একটু সাজে আমরা করি না, কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করতে গেলে খুব সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর তৈরি করি, একটু সাজিয়ে গুজিয়ে একটা ফাইটাকে আমি এরকম করে দিলাম ই ডট ডিএস, তাহলে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট। এখান থেকে খুব সহজে আমরা ডেরিভেশনটা করব এবং এখান থেকে আমরা খুব সহজে প্রয়োগগুলো কীভাবে হয়, কীভাবে আমরা গাউস থিওরেম থেকে নিউমেরিক্যাল প্রবলেম করতে পারবো, এগুলো খুব সহজেই বুঝে নেব। খুব টাফ অঙ্কগুলো খুব সহজই হয়ে যাবে, সেই চিন্তার কোনো বিষয় নেই, শুধু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তাহলে ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট, তাহলে বা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট। কিউ ইন হচ্ছে কি টোটাল এই ক্ষেত্রফল, টোটাল যে আধান এর মধ্যে যেটা আছে সেই আধান ডিভাইড বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। কিন্তু এখানেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সব সময় দেখবে কোনো একটা জিনিস আমরা কোনো কিনতে গেলে বা কোনো জিনিস করতে গেলে সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে ছোট্ট আকারে, কেউ পড়ে না, তাই না? আর সমস্ত গল্প ওর মধ্যেও আছে। তো এখানেও প্রত্যেকটা জিনিসেরই কিছু মানে একটা শর্ত বা কিছু কন্ডিশন আছে, কিছু লিমিটেশন আছে, মানে যা ইচ্ছা তাই হতে পারে না, একটা লিমিটেশন থাকে। তো এরও একটা লিমিটেশন আছে, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কী দেখলাম, এই দুটো শর্তের জন্যই বা এই দুটো শর্ত যদি কন্ডিশন মেনে চলে তবেই গাউস ল অ্যাপ্লাই করা যাবে, না হলে গাউস ল অ্যাপ্লাই করা যাবে না। তা সেগুলো কী দেখে নাও, মানে কোন কোন ক্ষেত্রে আমরা গাউস ল অ্যাপ্লাই করতে পারবো না। এখানেও কিন্তু এটা তোমাদের এমসিকিউ কোশ্চেনে দিয়ে দিতে পারে, সেই বিষয়গুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি প্রথম কন্ডিশন, ওকে কন্ডিশনগুলো ভালো করে মনে রাখবে যে কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে আমরা গাউস ল প্রয়োগ করতে পারবো বা কোন কোন ক্ষেত্রে গাউস ল প্রয়োগ করা যাবে না। এখানে হচ্ছে দেখে নাও এই ইলেকট্রিক ফিল্ডটা, যেখানে আমরা গাউস লতে ইলেকট্রিক ফিল্ড বলছি, এই ইলেকট্রিক ফিল্ডটা সর্বদা সারফেসের সঙ্গে হয় পারপেন্ডিকুলার নাহলে ট্যানজেন্সিয়াল থাকতে হবে। তার মানে কী বলতে হয় দেখে নাও, দ্য ইলেকট্রিক field every point of the surface is either perpendicular or tangential। হয় পারপেন্ডিকুলার হবে নাহলে ট্যানজেন্সিয়াল হবে, এই দুটো ক্ষেত্রে আমরা এই দুটো হলে তবে আমরা গাউস ল অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ গাউস ল প্রয়োগের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডকে ওই সারফেসের উপর হয় পারপেন্ডিকুলার হতে হবে নাহলে ট্যানজেন্সিয়াল হতে হবে, এই দুটো ক্ষেত্রেই হবে তবেই এখানে আমরা কি করতে পারবো, এখানে গাউস ল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই পয়েন্ট দুটো মনে রাখবে, আইদার পারপেন্ডিকুলার অর ট্যানজেন্সিয়াল, এই দুটোর ক্ষেত্রে। আর একটা পয়েন্ট, 2 নম্বর পয়েন্টটা কী আছে দেখে নাও, সেটা কি ইলেকট্রিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে যে ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করব গাউস ল অ্যাপ্লাই করে, সেই ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল হবে না, ইউনিফর্ম হবে বা সুষম তড়িৎ ক্ষেত্র হবে বা কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা হবে এই পয়েন্ট দুটো ভালো করে মনে রাখো, এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই দুটো মানে কন্ডিশন খাটলে তবেই গাউস ল প্রয়োগ করা যাবে, নাহলে প্রয়োগ করা যাবে না, অ্যাপ্লিকেবল হবে না প্রয়োগ করা। তাহলে প্রথমটা হচ্ছে কি, হয় ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা বা অভিমুখটা ক্ষেত্রফলের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, না হলে কী হবে ট্যানজেন্সিয়াল হবে, এই দুটো এটা। আর একটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ওভারঅল ক্যালকুলেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, অর্থাৎ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এর ক্ষেত্রে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে এখানে গাউস লর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো জানতে হবে, ইম্পর্টেন্স পয়েন্টসগুলো জানতে হবে এখান থেকে, কারণ কোশ্চেনগুলো লাইন তুলে দিলে, বইয়ের লাইন তুলে দিলে, এনসিইআরটি বইয়ের লাইন তুলে দিলে কোশ্চেন করে, সেই জন্য এইগুলো একটু ভালো করে বুঝতে হবে।
ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু পড়ে নেবে ওখানে, আমি এখানে একটু জাস্ট পয়েন্টগুলো ডিসকাস করে দিচ্ছি। পয়েন্টস, ওকে। তো প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কি, যে আমরা যে গাউস থিওরেমের ক্ষেত্রে যে আমরা সারফেসটা নেব, সেই সারফেসটার সাইজ শেপ যে কোনো হতে পারে। অর্থাৎ আমরা এখানে হচ্ছে কি, প্রথম হচ্ছে কি যে গাউসিয়ান যে সারফেসটা আছে, এই সারফেসটা হচ্ছে কি সার্কুলার হতে পারে, বা এরকম যে কোনো শেপ হতে পারে, বা এরকম যে কোনো শেপ হতে পারে। অর্থাৎ যে কোনোভাবে যেখানে যে সারফেসটা নেবো, সেই সারফেসটা যেখানে আমরা একটা গাউস থিওরেম যে সারফেসটা নিচ্ছি, এই সারফেসটা তার শেপ এবং সাইজ যে কোনো প্রকার হতে পারে। ওকে, তাহলে এর শেপ এবং সাইজ কোনো ম্যাটার করে না যে কেমন হয়। ওকে, তাহলে এই একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্টটা দেখে নাও, চার্জ অলওয়েজ ইনসাইড দ্য সারফেস। সর্বদা চার্জকে এখানটায় সারফেসের ভিতরে হতে হবে। সর্বদা চার্জকে হতে হবে এই সারফেসের ভিতরে হতে পারে, বাইরে থাকলে হবে না। অর্থাৎ কোনো একটা চার্জ যদি বাইরে থাকে তাহলে হবে না, তাহলে একে গাউস ল অ্যাপ্লাই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে এখানে যে আমরা গাউস ল অ্যাপ্লাই করব, সেটাকে সর্বদা সেই সারফেসের ভিতরে হতে হবে, বা কোনো চার্জ যদি থাকে তাকে সারফেসের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। তাহলে অবশ্যই এটা খাটবে তখনই যখন চার্জটা সেই সমস্ত আধানের ক্ষেত্রে গাউস ল প্রযোজ্য হবে যেই সমস্ত আধানটা কী থাকবে, সারফেসের ভিতরে থাকবে। ওকে, বা যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলের ভিতরে থাকবে, সেই আধানের জন্যই কিন্তু আমার এখানে গাউস ল প্রয়োগ করা যাবে বা গাউস ল অ্যাপ্লাই করা যাবে। 3 নম্বর পয়েন্টটা দেখলাম, এখানে যে আমরা এখানে যে সারফেসটা কল্পনা করি, যদি ধর যে ক্ষেত্রে দেখো না, কোনো ক্ষেত্রে অলরেডি সারফেস আছে আর কোনো ক্ষেত্রে ধর সারফেস নেই, চার্জ আছে, সেই চার্জকে আমি একটা সারফেসের ভিতরে ঢুকে নেব, একটা কল্পনা করে নেবো সারফেসটা। এটা আমরা যখন এর অ্যাপ্লিকেশনটা করবো সেখানে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমরা কল্পনা করছি। তো সেখানে কল্পনা করে নেবো, কল্পনা করে নিলে যেই সারফেসটা আমরা কল্পনা করলাম সেই সারফেসকে বলা কি গাউসিয়ান সারফেস, একে বলা কি গাউসিয়ান সারফেস। ওকে, এইভাবে আমরা কোনো যদি ওপেন থাকে, অর্থাৎ কোনো ওপেন চার্জ থাকে, সেই চার্জেস সারাউন্ডিংয়ে একটা আমরা সারফেস কনসিডার করে নেবো, সেই সারফেসকে বলা হবে কি, সেটা সারফেসটাকে বলা হচ্ছে কি এখানটায় গাউসিয়ান সারফেস। 4 নম্বর পয়েন্টটা দেখে নাও, সেটা হচ্ছে কি, যদি মানে কোনো সারফেস ক্লোজ সারফেসের ক্ষেত্রে, কোনো গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে একাধিক চার্জ থাকে, অর্থাৎ এখানে একটা চার্জ আছে, এখানটা একটা চার্জ আছে, বিভিন্ন জায়গায়, ওকে, বিভিন্ন জায়গায় চার্জগুলো আছে, তাহলে সমস্ত চার্জের আমাকে সমষ্টি করতে হবে এবং সেটাকে আমাকে ধরতে হবে যে একটা বিন্দু চার্জ হিসাবে ধরতে হবে, সেটাকে আমার সারফেসের ভিতরে ধরতে হবে। অর্থাৎ সারফেসের ভিতরে, ভালো করে বুঝে না, কোনো গাউসিয়ান সারফেসের ভিতরে যদি একাধিক চার্জ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেখানে কোনো সমস্যা হবে, তাদের টোটাল যে চার্জটা হবে সেটা টোটাল সাম হবে। অর্থাৎ এখানেও এটা Q1, Q2, Q3, Q4, তাহলে Q in ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 হবে, অর্থাৎ প্রত্যেকটা যোগফল হবে। তার এখানে কোনো ম্যাটার করে না যে চার্জগুলো সারফেসের কোথায় কোথায় আছে, যে কোনো জায়গায় থাকতে পারে, অর্থাৎ ভিতরে আছে। মেন এখানে ফ্যাক্টরটা হচ্ছে কি, আধানগুলি সারফেসের ভিতরে আছে না বাইরে আছে। তাহলে সারফেসের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো দূরত্বে ডিস্টেন্স, তাহলে আধানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। সেখানে আমরা যখন আধান ক্যালকুলেট করবো, সেখানে টোটাল চার্জ সব প্রত্যেকটা যোগফল আকারে লিখবো। ওকে, এইভাবে আমরা আধানগুলো দেখব। আর লাস্ট 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি, যে কুলম্বস ল, তারপরে অন্যান্য যে সূত্র আছে মানে গ্র্যাভিটেশন ল, এই সমস্ত ল যে ইনভার্স স্কোয়ার ল মেনে চলে, অর্থাৎ আর স্কোয়ার, এখানেও গাউস ল ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, এটা ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, এই ল ফলো করে, এটা বলে ইনভার্স স্কোয়ার ল। অর্থাৎ এখানে গাউস ল দ্বারা আমরা যে ইলেকট্রিক ফিল্ড বের করবো, সেটা অবশ্যই ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। ওকে, তাহলে এইগুলো ছিল একটু ইম্পর্টেন্স পয়েন্টস। এখানে স্পেশাল কিছু কেস পয়েন্ট আছে, সেইগুলো আমরা ডিসকাস করব। স্পেশাল কেস, ওকে, গাউস ল এর স্পেশাল কেস যেগুলো অঙ্কের ক্ষেত্রে বেশি ইউজ হয়। তাহলে আমার ফর্মুলা কী ছিল, ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট। ওকে, তা স্পেশাল কেস দেখে নাও, স্পেশাল কেস 1 নম্বরটা দেখুন। স্পেশাল কেস প্রথমটা আছে কি,
ধরলাম কোনো একটা স্যার এর ভিতরে চার্জ আছে -q1 q2 -q3 q4, তাহলে এখানে চার্জ ইন টোটাল চার্জটা কী হবে তাহলে দেখো না, phi ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট আমরা জানি। তাহলে কিউ ইন কী হবে, -q1 প্লাস q2 -q3 প্লাস q4 ডিভাইড বাই এপসিলন নট। তাহলে প্রত্যেকটা যোগফল লিখতে হবে, মাইনাস থাকুক বা প্লাস থাকুক, নেগেটিভ চার্জ হোক পজিটিভ চার্জ হোক, প্রত্যেকটাই সমষ্টি দিতে হবে। ওকে, এইটা আর একটা দেখানো স্পেশাল কেসে দুটো নিতে পারি। যদি কোনো চার্জ কোনো একটা কিউব ইউনিট কিউব আছে, সেই কিউবের ভিতরে আছে, ধরলাম একটা কিউব ধরলাম, এখানে আমরা সিমেট্রির সাহায্যে তো আমরা সিমেট্রিক্যালি একটা করসপন্ডিং আর একটার আমরা ফ্লাক্স বের করতে পারি। এখানে কীভাবে দেখো না, ধরো একটা ইউনিট কিউব আছে, এর সেন্টারে কিউ চার্জটা আছে, ওকে কিউবে, তার টোটাল ফ্লাক্স কত হবে। ধরলাম আমরা একটা স্পিয়ারের ক্ষেত্রে বা কোনো একটা ক্ষেত্রে আমরা ধরলাম সেখানে একটা কিউব ধরলাম, কোনো স্পিয়ার না ধরে বা কোনো যে কোনো শেপের একটা সারফেস না ধরে একটা কিউব ধরলাম, যার কেন্দ্রবিন্দুতে কিউ ইন পরিমাণ আধান আছে। তাহলে এখানে টোটাল ফ্লাক্স কত হবে, সেই টোটাল ফ্লাক্সটা হবে কি, টোটাল ফ্লাক্স phi ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট। এটা তো খুব সহজে বের করতে পারি। এবার যদি বলা হয় যে ফ্লাক্স বের করতে যে কোনো একটা পার্টিকুলার তল বা প্লেন দ্বারা, তাহলে এই তল দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স যাচ্ছে বা এর মধ্যে তড়িৎ ফ্লাক্সটা কত হবে, যদি এটাকে আমি ফাই ড্যাশ বলি, তাহলে ফাই ড্যাশ কী হবে। তাহলে দেখে নাও এক্ষেত্রে তাহলে আমরা কীভাবে বের করবো, দেখে না টোটালটার জন্য আমরা তড়িৎ ফ্লাক্স কত পেয়েছি, কিউ ইন বাই এপসিলন নট, তাই না। এবার দেখো না এই কিউবের ক্ষেত্রে কটা তল আছে, টোটাল 6টা তল আছে। তাহলে 6টা তলের ক্ষেত্রে দেখো না, 6টা তলের ক্ষেত্রে আমরা ফ্লাক্স পেয়েছি কিউ ইন বাই এপসিলন নট। তাহলে একটা তলের ক্ষেত্রে কত পাবো, তাহলে ফাই ড্যাশ দ্য ইলেকট্রিক ফ্লাক্স of for one surface, one side of a cube is, তাহলে কী হবে সেটা, phi dash equal to q in by 6 epsilon naught। তার মানে এটার জন্য কী হবে তাহলে আমার এটা q in by 6 epsilon naught। 6টা তল আছে দেখে নাও, টোটালটার জন্য আমি কত পেয়েছি, টোটালটার জন্য আমরা পেয়েছিলাম কি কিউ ইন বাই এপসিলন নট। তা 6টা তলের জন্য পেয়েছি কিউ ইন বাই এপসিলন নট, তাহলে একটা তলের জন্য কী হবে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিউ ইন বাই 6 এপসিলন নট। তা দেখে নাও এটা আমরা খুব সহজে একটার দ্বারা অন্যগুলো খুব সহজে আমরা বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। লাস্ট একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে কি ফর ওপেন সারফেস, যদি কোনো চার্জ একটা ওপেন সারফেসে থাকে বা কোনো একটা পয়েন্ট আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে সেটা ওপেন আছে, সেক্ষেত্রে আমরা কী করবো দেখো না, চার্জ আউটসাইড অফ এ সারফেস যদি এরকম থাকে, অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরলাম একটা প্লেন আছে, প্লেনের এখানটায় ধরলাম, আমি একটু প্লেনটাকে দেখাচ্ছি এভাবে, ওকে প্লেনটার এ হচ্ছে ওকে একটা বর্গাকার প্লেন আছে যা প্রত্যেকটা বাহু হচ্ছে এবং এর কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে কি a/2, অর্থাৎ এই প্লেনটার উপরে লম্ব আছে, এখানে চার্জ আছে, ধরলাম এখানে একটা প্লেন আছে, সেই প্লেনটার উপরে এই কোনো একটা পয়েন্টে এই বিন্দুতে একটা কী হচ্ছে আধান আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা গাউস ল কীভাবে অ্যাপ্লাই করব, তাহলে এইটা অ্যাপ্লাই করার জন্য কী হতে হবে, এখানে আমাকে ক্লোজ সারফেস করতে হবে, কারণ গাউস ল অ্যাপ্লাই হবে তখন যখন সারফেসটা ক্লোজ থাকবে। তাহলে এখানে একটা গাউসিয়ান তল কল্পনা করতে হবে, কীভাবে দেখে নাও, তাহলে এখানটা আমার করতে হবে কি এইভাবে,
বা এই সারফেসটাকে এইভাবে না করে একটু এইভাবে ঘুরিয়ে দিলে হয়। ওকে, তাহলে এইখানটা ছিল, তাই না? এইটা ছিল সেই প্লেন, এই প্লেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। ওকে, এইটা ছিল এই প্লেন। তাহলে আমরা যদি চারিদিকে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কল্পনা করলাম, এইটা হচ্ছে আমার ইমাজিনারি প্লেন, আর এটা ছিল অরিজিনাল প্লেন। ওকে, এই প্লেনটা ছিল আমার অরিজিনাল প্লেন, এই প্লেন আর এই প্লেন সেম। ওকে, এবং এইগুলো আমরা কী করলাম, ইমাজিনারি করলাম, একটা ক্লোজ করলাম। তাহলে একটা কিউবের শেপ দিলাম, যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কী ছিল আমার এ। তাহলে এখান থেকে এর দূরত্ব কত ছিল a/2, তার মানে এটা কোথায় আছে, সেন্টারে। তাহলে দেখে না, তাহলে এখানে খুব সহজেই আমরা এই কিউবের ক্ষেত্রে যে ফ্লাক্স হবে ফাই ইকুয়াল টু খুব সহজে বের করতে হবে, সেটা দেখি কিউ ইন বাই এপসিলন নট। এবারে ফ্লাক্স ফর ইচ প্লেন, তাহলে এই প্লেনটা, শুধু এই প্লেনটার জন্য আমার তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে বাই সিমেট্রি আমরা খুব সহজে বলতে পারি, সেটা হচ্ছে কি যে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স for each plane phi dash equal to 5/6, তাই না? 6টা তল আছে, তাহলে একটা জন্য আমি 5/6 করব, তাহলে কিউ ইন বাই 6, ওকে 6 এপসিলন নট। তাহলে এইভাবে দেখে নাও, জাস্ট একটা প্লেন দেওয়া আছে, সেই প্লেনের উপরে একটা ওপেন সারফেস ছিল, সেই সারফেসে একটা কিউ পরিমাণ চার্জ ছিল, এটা কিউ ইন। ওকে, এই চার্জ ছিল। তা এখানটা আমরা কী করে করলাম, এখানটা আমরা গাউসিয়ান তল কল্পনা করলাম, যেহেতু একটা স্কোয়ার ছিল সেই কারণে আমরা একটা কিউবের শেপ দিলাম। কিউবের শেপ দিয়ে এই কিউবের ক্ষেত্রে আমরা কীভাবে ফ্লাক্স বের করতে হয় সেটা আমরা জানি। টোটাল ইলেকট্রিক ফ্লাক্সটা কত হচ্ছে কিউ বাই এপসিলন নট, কিউ ইন বাই এপসিলন নট। তাহলে একটা প্লেনের জন্য কত হবে, কিউ ইন বাই 6 এপসিলন নট। তাহলে এইভাবে আমরা এই প্লেনের কতটা তড়িৎ ফ্লাক্স যাবে সেটা বের করতে পারলাম, কিউ ইন বাই 6 এপসিলন নট, তাই না? তাহলে এইভাবে আমরা বের করতে পারবো। এটা আরেকটা এক্সাম্পল আছে হেমিস্পিয়ার। যদি আমরা হেমিস্পিয়ার নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখে নাও, এর দুটো এক্সাম্পল নিতে পারি। এই একটা আছে, আর একটা দেখে নাও। ফর হেমিস্পিয়ার, তার মধ্যে নাও এরকম একটা স্পিয়ার আছে, ওকে। তাহলে এর এইখানটা আমার চার্জ আছে উপর তলে, ওকে, উপর সারফেসে আমার চার্জ আছে কিউ ইন। তাহলে এই হেমিস্ফিয়ারের জন্য আমাকে বের করতে হবে কি, ইলেকট্রিক ফ্লাক্স বের করতে হবে। তো সেটা আমরা কীভাবে বের করবো, কারণ এটা তো ওপেন অবস্থা আছে, উপরটাই আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে পারবো না, ইলেকট্রিক ফ্লাক্স বের করতে পারবো না। তাহলে গাউস ল বা গাউস থিওরেমের পদ্ধতিতে যদি আমরা এখানে ইলেকট্রিক ফ্লাক্স বের করতে চাই, তাহলে অবশ্যই এটাকে ক্লোজ হতে হবে। তাহলে ক্লোজ হতে গেলে কী হতে হবে, আমাকে এখানটা একটা গাউসিয়ান তল হেমিস্ফিয়ার কল্পনা করতে হবে, ওকে। তাহলে এই তলটা কল্পনা করলে টোটাল তাহলে আমরা কী পাচ্ছি দেখে নাও। তাহলে আমরা এখানে পাচ্ছি, যদি আমি এটাকে দেখাই হবে, যার অর্ধেকটা আমরা পেয়েছিলাম, যার সেন্টার কী ছিল, আধান, তাই না? এটা ছিল আমার এই। তার টোটালটার জন্য আমরা খুব সহজে বের করতে পারবো। তার টোটালটার জন্য এটা যদি চার্জ হচ্ছে কি, তাহলে আমার কি কিউ ইন হলো। তার টোটালটার জন্য, তার টোটাল চার্জ অফ এ স্পিয়ার বা টোটাল ফ্লাক্স অফ স্পিয়ার ফাই ইকুয়াল টু কী হবে, কিউ ইন বাই এপসিলন নট। এবার দেখেন, তাহলে এর অর্ধেক, তাহলে হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কী হবে, অর্ধেক হবে। তাহলে চার্জ অফ ফর এ হেমিস্ফিয়ার, দ্য ইলেকট্রিক ফ্লাক্স অফ বা ফর হেমিস্ফিয়ার, তাহলে কী হবে, ফাই ড্যাশ ইকুয়াল টু 5/2, এর অর্ধেক। হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কি, এর অর্ধেক হবে। তাহলে অর্ধেক হলে কত হচ্ছে দেখে নাও, কিউ ইন বাই এপসিলন নট। তাহলে এখানে খুব সহজে আমরা
মানে এখানে তড়িৎ ফ্লাক্স বের করতে পারবো যদি আমার সারফেসটা ওপেন হয়। তাহলে ওপেন হলে সেটাকে ক্লোজ করে নিতে হবে। তাহলে আমরা ওপেন সারফেসের ক্ষেত্রে গাউস ল অ্যাপ্লাই করতে পারবো না, এটা ভালো করে মনে রাখো। ওপেন সারফেস থাকলে কখনোই আমরা পারবো না, সেখানে কী হতে হবে, গাউসিয়ান একটা তল কল্পনা করতে হবে, তল কল্পনা করে সেটাকে ক্লোজ করতে হবে, তারপর সেক্ষেত্রে আমরা গাউস ল অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ডটা বের করবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা গাউস ল যেই সূত্রটা এটা প্রমাণ করব এবং এর উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেমগুলো, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো আছে। তাহলে প্রথমে এটা প্রমাণটা করে নিয়ে দেখে নাও কীভাবে প্রমাণ করা যায়। এটা খুবই সহজ আছে, এটা এইচএস ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে এটা। তাহলে গাউস ল প্রুফ করার জন্য ওকে, তাহলে সেটা কী দেখে নাও, আমার একটা স্পিয়ার ধরে নিতে হবে, তার কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কি স্মল আর, ওকে এইটা, এবং এখানে কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশান ই ডট ডিএস, ওকে ই ডট ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশান ইডিএস কস থিটা। ওকে, তাহলে এডিএস কস থিটা, তাহলে ইটা দেখে নাও ইলেকট্রিক ফিল্ডটা কী হবে। তাহলে এক্ষেত্রে ই ইকুয়াল টু আমরা বলতে পারি কি, যদি কিউ ইন ধরি, আমরা একটা কিউ ইন ধরলাম এর ভিতরে, তাহলে ইকুয়াল টু 1/4 এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই না, এটা ফর্মুলা। তাহলে সেটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে সারফেস ইন্টিগ্রেশান কিউ বাই 4 এপসিলন নট আর স্কোয়ার ইন্টু ডিএস কস থিটা। তাহলে এখানে ইন ধরলাম, ওকে, এটা যে ধ্রুবকগুলো বাইরে বের করে দেখে নাও, তাহলে কিউ ইন বাই 4 এপসিলন নট, এটা অবশ্যই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন হবে, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন কিউ ইন বাই 4 এপসিলন নট ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ওকে, এবার এই ডিএস কস থিটা আর স্কোয়ারকে কী বলা হয়, সলিড অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে যে কোণটা করবে, যে 3D কোণ, ওকে 3D কোণ যে করবে সেটাকে বলা হয় কি সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা। ওকে, সলিড অ্যাঙ্গেল কি এই বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, সেটাতে আমরা দেখে নেবে। তা সেখান থেকে আমরা বের করতে পারি কি, তাহলে বা ফাই ইকুয়াল টু কী পেলাম, কিউ ইন বাই 4 এপসিলন, ওকে এপসিলন নট ইন্টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, তাহলে দেখে না ডিএস কস থিটা বাই আর স্কোয়ারকে মানে সলিড অ্যাঙ্গেল বলে, অর্থাৎ ডি ওমেগা ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এখানে বলতে রাখি ডি ওমেগা। এবার টোটাল সলিড অ্যাঙ্গেল কত দেখে নাও, টোটাল সলিড অ্যাঙ্গেল সেটা 360, ওকে 4 তার মানে ইকুয়াল টু কিউ ইন ইকুয়াল ডিভাইড বাই 4 এপসিলন নট ইন্টু 4 তাহলে এই 4 এই 4 কেটে যাবে, তাহলে ফাই ইকুয়াল টু আমরা কী পেলাম আলটিমেট কিউ ইন বাই এপসিলন নট। তাহলে এইভাবে আমরা সহজেই গাউস লটা প্রমাণ করতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা এই নিউমেরিক্যাল প্রবলেমটা আলোচনা করি, এখান থেকে কেমন অঙ্ক আসতে পারে। প্রথম যে অঙ্কটা আলোচনা করি সেই অঙ্কটা দেখুন কী আছে, এ পয়েন্ট চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট ওয়ান কর্নার অফ এ কিউব, ফাইন্ড দ্য ফ্লাক্স পাসিং থ্রু এ কিউব। খুবই সহজ দেখে না, এখানে নর্মাল কেস দেয়নি, অর্থাৎ আমরা নর্মালি কী জানি, কোনো কিউবের সেন্টারে যদি আমরা আধান থাকে সেখান থেকে মানে তড়িৎ ফ্লাক্স কত হবে, প্রত্যেকটা প্লেনের জন্য কত হবে, টোটাল কিউবের জন্য কত হবে সেটা বের করতে পারবো। কিন্তু এবারে চার্জটাকে একটা মানে কোণে রেখেছে, একটা কর্নারে রেখেছে, সেক্ষেত্রে আমার কীভাবে বের করতে গেলে খুবই সহজ আছে। তাহলে এটা কীভাবে বের করা যাবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, তাহলে কী বলছে দেখে নাও, একটা কিউব আছে, ওকে এখানে একটা চার্জকে রাখা আছে, যে কোনো একটা কর্নারে রাখা আছে, এখানে চার্জ আছে, কিউব পরিমাণ চার্জ আছে। তাহলে এই কিউবের মধ্যে টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে, ব্যাস এইটাতে এখানে কীভাবে বের করবো, তাই না, খুব টাফ হয়ে যাচ্ছে। এখানে ওপেনও আছে চার্জটা ক্লোজ, তার প্রথমে আমাকে চার্জকে ক্লোজ করতে হবে। কীভাবে ক্লোজ করবো দেখে না, তাহলে একটা চার্জকে আমরা কীভাবে ক্লোজ করতে পারি, তাহলে এই যে একটা কিউব আছে, এইরকম কিউব আমার আরও লাগবে, অর্থাৎ এর উপরে যদি একটা কিউব বসিয়ে দিই, ওকে এইভাবে এর সাইডে একটা কিউব বসিয়ে দিলাম আর এর পিছনে একটা কিউব বসিয়ে দিলাম, তাহলে এটা নিচেটা ক্লোজ হয়ে যাচ্ছে। ব্যাপারটা দেখে নাও যে 4টে টোটাল কিউব হবে, দেখে নাও
এইটা হচ্ছে আমার এই কিউবটা, প্রথম কিউবটা হচ্ছে এইটা, এই কিউবটা, এটা হচ্ছে আমার এই কিউবটা, ঠিক আছে। এই কিউবের এখানটায় কর্নারের চার্জটা আছে, ভালো করে বুঝে নাও, ভালো করে ছবিটা ভালো করে বুঝে নাও। এই কিউবের এই কর্নারে আমার কি আছে, চার্জ আছে, এই কর্নারে আমার চার্জ আছে। তাহলে চার্জ যদি এখানে থাকে তাহলে এটাকে আমি কী করবো, এই চার্জটা ক্লোজ করবো। সেই জন্য এখানে একটা কিউব দিলাম, এখানে একটা কিউব দিলাম, তাহলে দুটো হয়ে গেল পাশাপাশি। তাহলে এর নিচে আবার দুটো কিউব দিলাম, তাহলে 3টে কিউব। তাহলে নিচে আমার কটা কিউব লাগলো দেখে নাও, টোটাল নিচে আমার 3টে কিউব লাগলো, 3টে কিউব লাগলো। ওকে, তাহলে 3টে কিউব রেখে আমরা একটা এইভাবে রাখলাম, কিন্তু এখনও উপর দিকে ওপেন আছে। তাহলে উপর দিকে তার মানে আমি দেখে না এখানে তার অ্যাকচুয়ালি কী হলো, আমার এখানে 4টে কিউব হয়ে গেছে। আর এই সেন্টারে কী আছে, আমার এখন আধানটা চলে এসছে। আগে এই একটা কিউবের কর্নার ছিল, ভালো করে দেখে নাও, একটা কিউবের কর্নার আমার 4 ছিল, সেখানে 3টে কিউব আমি ইমাজিন করলাম, করার পর এই তাহলে এখন 4টে কিউব হয়ে গেল। এই 4টে কিউবের মিডিলে আমার কী হয়ে গেল, আধানটা চার্জটা হয়ে গেল। তাহলে এর উপরে যদি আমি 4টে কিউব ধরি, এর উপরে যদি আমি 4টে কিউব ইমাজিন করি, তাহলে কত হয়ে যাবে, তাহলে 8টা টোটাল কিউব, আর তার সেন্টারে কী হয়ে যাবে, চার্জটা হয়ে যাবে। অর্থাৎ আমি ছবিটা একটু আঁকার চেষ্টা করছি, দেখে নাও। তোমরা যারা বিশেষ করে রুবিক কিউব দেখেছো, সেখানে দেখবে অনেক কটা কিউবকে, ওইরাও রুবিক কিউব 8টা কিউব রেখে রাখবে। মানে আমি বলতে চাইছি, একটা ধরো রুবিক কিউব আছে তোমার কাছে, একটা রুবিক কিউব, ঠিক আছে, আমি এমনি ধরলাম, তার কর্নারে একটা জিনিস আছে। তাহলে এরকম রুবিক কিউব যদি 7টা জোগাড় করো, অর্থাৎ পাশাপাশি দুটো দিয়ে দাও, এখানে একটা দিলে এইদিকে এইদিকে, তো 3টে দিলে, তাহলে 4টে নিচে রুবিক কিউব হয়ে গেল, আর উপরে 4টে দাও। তাহলে এই যে পয়েন্টটা কোথায় থাকবে দেখো নাও, মিডিলে চলে আসবে। তার মানে আমি বলতে চাইছি, তাহলে আমার এখানটা দেখে নাও, আমি এখানটা দেখাচ্ছি, তাই না, এখানটা হচ্ছে দেখে নাও। তাহলে এটা হচ্ছে মিডিল, উপরে 4টে আছে, নিচে 4টে আছে, অর্থাৎ এখান থেকে ওকে, তাহলে এখানটা দেখে নাও, এখানে আলাদা হয়ে যাবে, এখানে আলাদা হয়ে যাবে, আর এর সেন্টার ঠিক মানে 3D জিনিসটা 2Dতে আঁকা সম্ভব নয়, তবুও আমি দেখাচ্ছি যে ধরলাম এইখানটা হচ্ছে তার কেন্দ্র পয়েন্ট আছে, পয়েন্ট আছে মিডল পয়েন্টটা এই জায়গায় আসবে, এই জায়গায় মিডল পয়েন্ট। ওকে, এইটা আছে মিডল পয়েন্ট আসবে, এইটা প্রত্যেকটারই মিডল পয়েন্ট আসবে। তাহলে এই যে মিডল পয়েন্টটা দেখে নাও, তাহলে এদিকে একটা কিউব হবে, এইদিকে একটা দেখে নাও। তাহলে এইটা ছিল আমার প্রথমটা কিউব, 1 2, পিছনে আরও দুটো থাকবে, 3 4, 3 4, উপরে 4টে লাগবে, তাহলে নিচে 4টে, উপরে 4টে, অর্থাৎ নিচে যদি 4টে থাকে দেখে নাও, 1 2 3 4, নিচে যদি 4টে থাকে তাহলে এর উপরে 4টে দিতে হবে, তবে সেটা কেন্দ্রবিন্দুতে আসবে। তাহলে কেন্দ্রবিন্দুতে আসলে তো টোটাল 8টা, তাহলে এই 8টা কিউব টোটাল কটার কিউব লাগবে, টোটাল কিউব কটা হচ্ছে 8 কিউব, তা টোটাল 8 কিউব তো ওকে। তা টোটাল 8 কিউবের সেন্টারে দেখেন, একটা কিউবের ভালো করে বুঝে নাও, একটা কিউবের কর্নারে যদি একটা চার্জ থাকে, তার চারপাশে সিমিলারলি যদি 7টা কিউব দেওয়া হয়, দেখবে মানে এখানে দিলাম, এটা ছিল আমার প্রথম কিউব, তার এখানে একটা, তার সাইডে একটা, এই দু সাইডে আবার দুটো লাগালাম, তার টোটাল 4টে নিচে হলো কিউব। রুবিক কিউব নিয়ে ভাবো, চিন্তা ভাবনা করো, তার উপরে আরও 4টে দিয়ে দাও, তাহলে এই পয়েন্টটা কোথায় চলে আসবে, মিডিলে। তাহলে একটা কিউবের কর্নারে যদি কোনো একটা চার্জ থাকে, তাহলে 8টা কিউবের সেন্টারে ওই চার্জটা চলে আসবে। তাহলে এখানে একটা, এইদিকে একটা, তাহলে 8টা কিউবের সেন্টারে চার্জ চলে আসবে, এই চার্জটা। তাহলে 8টা কিউবের সেন্টারে যদি চার্জ চলে আসে, তাহলে 8টা রুবিক কিউব মিলে, তাহলে একটা কিউব হচ্ছে, তার সেন্টার আমার কিউব পরিমাণ চার্জ আছে। তাহলে এই 8টা কিউবের জন্য তাহলে আমি বলতে পারি এখানে দ্য ইলেকট্রিক ফ্লাক্স ফর 8 কিউব
ইজ phi ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট। অর্থাৎ একটা কিউবের সেন্টারে থাকলে যেই তড়িৎ ফ্লাক্স হবে এখানে 8টা কিউবের সেন্টারে সেই একই হচ্ছে, কারণ কি একটা কিউবের কর্নার মানে 8টা কিউবের সেন্টারে আসবে, সেক্ষেত্রে আমার ফ্লাক্স হচ্ছে কিউ ইন বাই এপসিলন নট। তাহলে একটা কিউবের কর্নারে, তাহলে যেই কিউবের কর্নারে আমার এই আধানটা ছিল সেই কিউবের জন্য তাহলে চার্জ ইলেকট্রিক ফ্লাক্স কত হবে, তাহলে বলতে পারি দ্য ইলেকট্রিক ফ্লাক্স for each cube is কত হবে phi dash equal to phi by 8, তার মানে হচ্ছে q in by 8 epsilon naught। এইটা হবে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এটা এইচএসের জন্য এবং নিটের বা জয়েন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ আছে। কোশ্চেনটাকে ডাইরেক্ট দেয় না যে কোনো সেন্টারে আছে, কোনো এতে আছে বা কোনো গোলকের মিডিলে আধান আছে, এভাবে দেয় না, একটু ঘুরিয়ে দেয়। অর্থাৎ দেখে নাও কীভাবে দিল যে যদি কোনো একটা কিউবের কর্নারে যদি আমার চার্জ থাকে তাহলে সেই চার্জটাকে এনি হাউ সেন্টার নিয়ে আসতে হবে, ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য কি নিচে একটা ছিল 3টে দিলাম, তার টোটাল নিচে 4টে হয়ে গেল, তার উপরে 4টে দিলাম, তাহলে সেই পয়েন্টটা চার্জটা সেন্টারে চলে আসলো। তাহলে এই 8টা কিউবের জন্য আমরা পেলাম কি কিউ ইন বাই এপসিলন নট। এটা ফ্লাক্স একটার জন্য কী হবে, তাহলে 8 ডিভাইড করা হবে। ওকে, তাহলে কর্নারে থাকলে একটা কিউবের জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে কিউ ইন বাই 8 এপসিলন নট, আর সেন্টারে থাকলে একটা কিউবের জন্য তড়িৎ ফ্লাক্স হবে কি কিউ ইন বাই এপসিলন নট। আর যদি একটা প্লেনের জন্য বের করতে হয় তাহলে হচ্ছে সেটা হবে কি কিউ ইন বাই 6 এপসিলন নট। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। এবারে এখানে দেখে নাও, এখানে আরেকটা কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। তাহলে কর্নার থাকলে একটা প্লেনের জন্য ফর ইচ প্লেন তাহলে একটা প্লেনের জন্য কত হবে দেখো না phi ডবল ড্যাশ ইকুয়াল টু একটা কিউবের জন্য দেখো না, একটা কিউবের জন্য আমরা কী পেলাম কিউ ইন বাই 8 এপসিলন নট, তাহলে phi ড্যাশ বাই 6, phi ড্যাশ বাই 6। ভালো করে দেখে নাও, একটা যদি কোনো একটা কিউবের কর্নারে চার্জ থাকে সেই কিউবের জন্য তড়িৎ ফ্লাক্সটা কত হচ্ছে কিউ ইন বাই 8 এপসিলন নট। সেই কিউবের একটা প্লেনের জন্য তড়িৎ ফ্লাক্সটা কত হবে phi ড্যাশ বাই 6, তার মানে হচ্ছে কিউ ইন বাই 8 6 ইন্টু 8 এপসিলন নট, তাহলে 6 8 48, তাহলে হচ্ছে কিউ ইন বাই 48 এপসিলন নট। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো। তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করো, কোনো একটা কিউবের সেন্টারে থাকলে কী হবে, কর্নার থাকলে কী হবে, সেই কর্নার জন্য প্রত্যেকটা প্লেনের জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে, এই সম্পর্কে ডিটেলস তোমাকে জানতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেনটা খুবই ইজি আছে। কোশ্চেনটা কী বলছে দেখে নাও, এ হেমিস্ফেরিক্যাল বডি অফ রেডিয়াস আর ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই, হোয়াট ইজ দ্য ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য কার্ভ সারফেস ইফ দ্য ফিল্ড ইজ, এক নম্বর হচ্ছে কি প্যারালাল টু দ্য বেস, আরটা হচ্ছে 2 নম্বর পারপেন্ডিকুলার টু দ্য বেস। খুবই ইজি আছে কোশ্চেনটা দেখে না। কোশ্চেনটা কী বলতে চাইছে আমি ডিটেলসে সেটা তোমাদের বোঝাবো। তাহলে কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখে নাও, বলছে কি এই হেমিস্ফেরিক্যাল বডি, মানে একটা হেমিস্ফেরিক্যাল বডি আছে ধরলাম, আমি ধরলাম এটা হচ্ছে একটা হেমিস্ফেরিক্যাল বডি। ওকে, বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি, ছবিটাকে দেখে নাও। ওকে, এটা হচ্ছে একটা হেমিস্ফেরিক্যাল বডি, একটা হেমিস্ফেরিক্যাল বডি আছে যার ব্যাসার্ধ হচ্ছে কি, যার ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর বলেছে। ওকে, তাহলে এর নিশ্চয়ই এই বেস যে সারফেস আছে সেই সারফেসের ক্ষেত্রফলের ডাইরেকশনটা কোন দিকে হবে, এই ডিএস। ওকে, ডিএস দিলাম। ওকে, সারফেসটার ডাইরেকশন হচ্ছে ওদিক বরাবর হবে। এখানে কোশ্চেনটা বলতে দেখে নাও, প্লেস ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ডে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়েছে। হোয়াট ইজ দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কার্ভ সারফেস ইফ দ্য ফিল্ড ইজ, কার্ভ সারফেস অর্থাৎ phi কত হবে, ইলেকট্রিক ফ্লাক্স কত হবে এই কার্ভ সারফেসে দিয়ে। দুটো পয়েন্ট দিয়েছে, একটা হচ্ছে কি প্যারালাল টু দ্য বেস, যখন ইলেকট্রিক ফিল্ডটা, এক নম্বর হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডটা কী আছে প্যারালাল টু বেস, আর 2 নম্বরটা কী আছে দেখে নাও পারপেন্ডিকুলার। প্রথমটা আছে কি পারপেন্ডিকুলার টু দ্য বেস,
সার্কুলার টু দ্য বেস। তারপরে দেখেন এই দুটো কেসের জন্য কি ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ফ্লাক্স বের করতে কার্ভের জন্য। তার প্রথম কেসটার ছবিটা দেখুন কী হবে। প্রথম কেসটার ছবিটা অ্যাকচুয়ালি বলেছে কি যে এই হচ্ছে আমার হেমিস্ফিয়ার আছে, হলো এই হেমিস্ফিয়ার ব্যাসার্ধ আর আছে, এর ক্ষেত্রফলের ডাইরেকশনটা কোন দিকে হবে, এই দিকে বরাবর, তাই না, ডিএস। তাহলে ডিএস যদি এখানে বলছে কি প্যারালাল টু দ্য বেস, তাহলে এই বেসের সঙ্গে প্যারালাল আছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এই দিক বরাবর আছে, এই দিক বরাবর আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে। তাহলে এখানে কার্ভ সারফেসের জন্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত বের করতে হচ্ছে। তাহলে এখানে দেখেন ইলেকট্রিক চার্জ ইনসাইড এ স্পেরিক্যাল বডি 0। এখানে এই কোশ্চেনে বলে দেওয়া নেই যে স্পেরিক্যাল বডির মধ্যে কোনো চার্জ আছে, তাহলে বলতে পারি ইনসাইড the charge inside the spherical body inside spherical body the charge q in equal to 0, তাই না। তার মানে আমি বলতে পারি টোটাল ফ্লাক্স, এখানে দুটো ফ্লাক্স হবে, একটা আছে কি বেস ফাই, এটাকে বেস বলছি, বেসের জন্য ফ্লাক্সটা কত হবে এইটুকু এই ক্ষেত্রফলের জন্য, আর এইটা হচ্ছে কি কার্ভ, ওকে কার্ভ, সেটাকে ফাই কার্ভ বলছে। তার টোটাল ফ্লাক্স ফাই কার্ভ প্লাস ফাই বেস ইকুয়াল টু কত হবে দেখেন, টোটাল ফ্লাক্স আমরা কি জানি ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট, কিন্তু কিউ ইনটা কী আছে আমার 0 হয়ে গেছে, তাহলে ফাই কার্ভ প্লাস ফাই বেস ইকুয়াল টু 0 হয়ে যাবে। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমি বলতে চাইছি কি আমার টোটাল ফ্লাক্স কি গাউস ল অনুযায়ী ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট। এখানে যে সারফেস থাকবে বা যে তল থাকবে তার ভিতরে চার্জ থাকতে হবে, কিন্তু এখানে কোশ্চেনে বলে দেয়নি। এখানে শুধু কোশ্চেনটা কী বলে দেখেন, এ হেমিস্ফেরিক্যাল বডি অফ রেডিয়াস আর ইজ প্লেস ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে প্লেস করা হয়েছে, এর ভিতরে কোনো চার্জ নেই। ওকে, তাহলে যেহেতু কোনো চার্জ নেই তাহলে কিউ ইনটা 0, তাহলে কিউ ইন টোটাল ফ্লাক্সটা কী হবে 0 যাবে। তার টোটাল ফ্লাক্সের দুটো আমরা ডিভাইড করেছি, একটা হচ্ছে কি ফাই কার্ভের জন্য অর্থাৎ বক্রতলের জন্য টোটাল ফ্লাক্স, আর এই যে উপরে প্লেন আছে উপরটায় সার্কুলার প্লেন সেটাকে আমরা বেস বলছি ইকুয়াল টু 0। এবার দেখে না এখানটা যদি আমরা এই ফাই বেসটা বের করি তাহলে ফাই বেস ইকুয়াল টু কী হবে দেখে না, ফাই বেস সেটা কী হচ্ছে দেখে না, সেটা হচ্ছে ইডিএস। দেখেন ই আর ডিএস আমার ফর্মুলা কী ছিল, ফাই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, বা বলা যেতে পারে ফাই ইকুয়াল টু ই এস বা ডিএস কস থিটা, ইডিএস কস থিটা, তাই না। তাহলে এখানে যদি বসাই তাহলে ফাই বেস ইকুয়াল টু ই ডিএস কস 90 ডিগ্রি, কারণ দেখে নাও এর মধ্যে কত ডিগ্রি আছে 90 ডিগ্রি, তাহলে ফাই বেস ইকুয়াল টু ই ডিএস কস 90 ডিগ্রি, তাহলে কস 90 0, তাহলে নিশ্চয়ই ফাই বেস ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে কী হচ্ছে ফাই বেস 0, তাহলে ফাই বেস 0 হলে তাহলে বলতে পারি কি, তাহলে বা ফাই কার্ভ প্লাস 0 ইকুয়াল টু 0, তার মানে বা ফাই কার্ভ ইকুয়াল টু 0। তাহলে বক্রতলের মধ্য দিয়ে টোটাল যে তড়িৎ ফ্লাক্স হবে সেটা 0 হয়ে যাবে। তাহলে যদি কেসটা কি কন্ডিশনটা কি দেখে নাও, যদি যে ইলেকট্রিক ফিল্ডটা এই বেসের সঙ্গে যে বেসটা তার সঙ্গে প্যারালাল থাকে, তাহলে বেসের সঙ্গে প্যারালাল থাকলে এখানে টোটাল যে বক্রতলের জন্য যে টোটাল যে ফ্লাক্সটা হবে সেই ফ্লাক্সটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। দ্বিতীয় কেসটা দেখে না কী বলছে, দ্বিতীয় কেসটা দু নম্বর কেসটা বলেছে দেখে নাও, পারপেন্ডিকুলার টু দ্য বেস, ওকে পারপেন্ডিকুলার টু দ্য বেস, অর্থাৎ এটা আছে ওকে, এখান থেকে ব্যাসার্ধ আর বলে দেওয়া আছে, তাহলে এখানটা আছে দেখে না এর বেসের ওই মুখটা যে এদিকে আছে, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে এই বরাবর আছে। ওকে, এটা আছে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, তাহলে এক্ষেত্রে কি পারপেন্ডিকুলার ছিল, এক্ষেত্রে প্যারালাল আছে অর্থাৎ ডি এর সঙ্গে প্যারালাল আছে, তাহলে বা এই এর সঙ্গে এই বেস যে আছে বেসের সঙ্গে বেস তো এই বরাবর আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি পারপেন্ডিকুলার আছে। এক্ষেত্রে কী হবে দেখো না,
এক্ষেত্রে তাহলে আমি বলতে পারি দেখে নাও ফাই বেসটা প্রথম বের করে দেখে নাও, ফাই বেসটা কী হবে দেখে নাও ই ডিএস কস 0 ডিগ্রি। কারণ দেখে নাও এখানটায় ডিএস এবং ই এর ওই মুখ একই দিকে আছে, তার 0 ডিগ্রি, তার 0 ডিগ্রি হলে কী হবে দেখে নাও, তাহলে কস 0 1 হচ্ছে, তাহলে ইটা ই থাকছে আমার, ইটাকে ইলেকট্রিক ফিল্ড রাখলাম। ডিএসটা কত হবে দেখে নাও, ডিএস হচ্ছে কি আমরা জানি কি এই সার্কেলটা আছে তাই না, এই সার্কেলটার ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এটা পাই ক্যাপিটাল আর স্কোয়ার যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে এটা পেলাম কি ফাই বেস। তাহলে এখানে টোটালটা অলওয়েজ 0 হবে দেখুন, টোটালটা অলওয়েজ 0 কারণ চার্জগুলো নেই, তাহলে বলতে পারি অতএব ফাই কার্ভ প্লাস ফাই বেস ইকুয়াল টু 0 or phi curve plus pi e pi r square equal to 0, তাহলে phi curve equal to minus e pi r square। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট in the given figure are Ex equal to alpha x to the power half, Ey equal to Ez equal to 0, in which alpha equal to 800 অর্থাৎ 800 Newton Coulomb minus 1 meter minus half. The charge within the cube if net flux through the cube is 1.05 Newton meter square Coulomb minus 1 is assume A equal to 0.1 meter। খুব সুন্দর ছবি দেওয়া আছে দেখে নাও, ছবিটা কী বলেছে দেখে নাও, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু খুব ইজি আছে কোশ্চেনটা। এখানে কোশ্চেন নাম্বার 3, তাহলে কী বলে দেখে নাও, এটা কিউব আছে, এখানে ছবিটা এইভাবে দিয়েছে, ওকে এইভাবে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে এক্স জেড, এটা হচ্ছে ওয়াই, ওকে জেড ওয়াই, আর এটা হচ্ছে এক্স, এই বরাবর এক্স আছে, ওকে এই বরাবর এক্স আছে, এখানে ই এক্স ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট, ওকে বলেছে কি আলফা এক্স টু দি পাওয়ার হাফ, ই ওয়াই ইকুয়াল টু ই জেড ইকুয়াল টু 0, এগুলো গিভেন বলে দিয়েছে, ওকে এগুলো সব বলে দেওয়া আছে। আলফা ইকুয়াল টু বলে দিয়ে দেখো, আলফা ইকুয়াল টু 800 নিউটন মিটার মাইনাস 1 নিউটন মিটার মাইনাস 1, ওকে নিউটন, তারপর দেখো নিউটন কুলম মাইনাস 1 মিটার মাইনাস হাফ, মিটার মাইনাস হাফ কুলম মাইনাস 1, এটা দেওয়া আছে। আর ফ্লাক্সটা কত দিয়ে দিয়ে দেন, ফাই ইকুয়াল টু ইলেকট্রিক ফ্লাক্সটা বলে দিয়েছে কত 1.05 নিউটন কুলম মিটার, নিউটন কুলম মাইনাস 1 মিটার মাইনাস নিউটন কুলম মাইনাস 1 মিটার স্কোয়ার, ওকে এটা দিয়ে আছে। কী বের করতে হবে কোশ্চেন, এগুলো সব গিভেন আছে, ছবিটা এটা, এখানে এ আছে, এর মানটা বলে দিয়েছে এ ইকুয়াল টু 0.1 মিটার, 0.1 মিটার এগুলো বলে দিয়েছে, এগুলো প্রত্যেকটা এ আছে। কোশ্চেনটা আমি আরেকবার ডিটেলসে বলছি দেখানো, কোশ্চেন বলছে এই ইলেকট্রিক্যাল ফিল্ড ইলেকট্রিক ফিল্ড অফ দ্য কম্পোনেন্ট ইন দ্য গিভেন ফিগার, এই ফিগারের জন্য আর ই এক্স ইকুয়াল টু আলফা এক্স টু দি পাওয়ার হাফ, যেখানে আলফা ইকুয়াল টু 800 নিউটন মিটার মাইনাস হাফ কুলম মাইনাস 1, ওকে এটা বলে দিয়েছে। দ্য চার্জ উইথিন দ্য কিউব, তাহলে এর মধ্যে চার্জটা কত হবে, এর মধ্যে চার্জটা কত, এর ভিতরে টোটাল চার্জটা কত হবে সেই চার্জটা বের করতে বলেছে, ওকে। ইফ নেট ফ্লাক্স থ্রু দ্য কিউব ইজ 1.05 নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1, এখানে এর বলে দিয়েছে দেখে নাও, এত কিছু বলে দেওয়ার পর দেখে নাও মনে হচ্ছে যেন এটা খুব টাফ হয়ে যাচ্ছে তাই না, এত কিছু দিয়ে আছে, এভাবে কীভাবে আমরা করবো, এইগুলো অ্যাকচুয়ালি ডেটাগুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে ঘোরার মানে তোমাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে চিন্তাভাবনা করার জন্য, খুবই ইজি দিয়েছে দেখে না, কিছু অঙ্ক থাকে ট্রিকি থাকে, আর কোনো জায়গায় রাস্তাকে যদি আমরা কোনো ভুল ভোলায়া জিনিসে যাই দেখবে সেখান থেকে অনেক কিছু মানুষকে ভুল বোঝানোর জন্য এইটা ওটা দেওয়া থাকে, বিভিন্ন মুভিতে দেখা দেখে না, অ্যাকচুয়ালি চাইছে কোনো অন্য কিছু, কিন্তু সেটা সহজ জিনিসকে এমনভাবে ঘুরিয়ে দিয়ে যে টাফ করে সে বুঝতে পারে না, ঠিক এই অঙ্কটার ক্ষেত্রে সেরকম। অর্থাৎ এখানে আমার বের করতে হবে চার্জ কিউটা কত বের করতে হবে, আমরা সহজে জানি কি ফাই ইকুয়াল টু কিউ ইন পাই এপসিলন নট, তাই না, এত কিছু প্রয়োজনও হবে না, তার মানে কিউ ইন ইকুয়াল টু ফাই ইন্টু এপসিলন নট, তাহলে ফাইয়ের মান কত দেখে নাও, ফাইয়ের মান হচ্ছে কত হবে দেখে নাও, ফাই হচ্ছে বলছে 1.05
1.05 ইন্টু এপসিলন নটের মান কত 8.854 ইন্টু 10⁻⁻12 এটা, মানে এটাকে যদি ক্যালকুলেট করো আলটিমেট এটা আসবে দেখবে 9.30 ইন্টু 10⁻⁻12 ওকে, এটা হচ্ছে চার্জেস এত কুলম। তাহলে কত ইজি ছিল কোশ্চেনটা, কিন্তু কোশ্চেনটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে, এমনভাবে সব ডেটা দিয়ে আছে, এটা মনে হচ্ছে যেন খুব কঠিন হয়ে যাবে, কিন্তু খুব ইজিলি আমরা ফ্লাক্সের কনসেপ্টে বের করবো। ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসিলন নট, ফ্লাক্স বলে দিয়েছে, আমাকে চার্জ বের করতে হয়, খুব সহজে এটা বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারলাম না, কারণ এখন এই অ্যাপ্লিকেশনটা বাকি আছে, সেখানে আরও কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল দেখাতে হবে, তবে তুমি বুঝতে পারবে। তো আজকে গাউস লটা টোটাল বোঝালাম, কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা এর উপরে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমগুলো প্র্যাকটিস করতে থাকবে। আর আজকে যদি কোনো ডাউট, যেগুলো বোঝালাম কোনো ডাউট থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।